আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 108 এবং প্রেসির 26 অ্যান্ড 41 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব। সেটা হচ্ছে কি ডিসমল কন্ডিশন অফ গভর্নমেন্ট হসপিটাল ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও একটা টার্গেট রাখছি 100 লাইকের। আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটাকে ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগুই দেখুন কি বলছে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে সিদ্ধেশ্বরী আশায় আনন্দে উত্তেজিত হইয়া উঠিলেন, মানে উঠেছিলেন। ফার্স্ট ইন্ডিফাইন্ডে লিখবো যে সিদ্ধেশ্বরী উত্তেজিত হয়ে উঠেছিলেন, তাহলে বিকামটাকে আমি বিকেম হিসেবে লিখবো বা মানে হয়ে উঠেছিল সেকেন্ড ফর্ম হিসেবে লিখবো। ফার্স্ট ইন্ডিফাইন্ডে যেমন নিয়ম সেই হিসেবে লিখবো। দেখুন কে হয়ে উঠেছিল, সিদ্ধেশ্বরী, তাহলে সাবজেক্ট এখানে সিদ্ধেশ্বরী, সেই হিসেবে লিখলাম সাবজেক্ট সিদ্ধেশ্বরী বিকেম হয়ে উঠেছিলেন। কি হয়ে উঠেছিলেন, অ্যাডজেক্টিভ গুণ এবার লিখছি কি সিদ্ধেশ্বরী বিকেম এক্সাইটেড, মানে সিদ্ধেশ্বরী বিকেম এক্সাইটেড, সিদ্ধেশ্বরী এক্সাইটেড হয়ে উঠেছিলেন কিসে, উইথ হোপ অ্যান্ড জয়, মানে আনন্দে এবং জয় মানে কি আশায় এবং আনন্দে। ঠিক আছে, হোপ অ্যান্ড জয় মানে আশায় এবং আনন্দে সিদ্ধেশ্বরী উত্তেজিত হয়ে উঠেছিলেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে একদম সহজ ব্যাপার, পাস্ট ইনডিফিনিটে করলাম বিষয়টাকে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখব। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে, এখানে কিন্তু সবাই ভুল করেছে ম্যাক্সিমাম, যেটা আমি দেখলাম যে কি পুনশ্চ প্রশ্ন করিলেন। এই পুনশ্চ মানে কিন্তু কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না, এখানে পুনশ্চ মানে কিন্তু আবার প্রশ্ন করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, অনেকে এইভাবে লিখছে যে পুনশ্চ প্রশ্ন করিলেন, পুনশ্চ আস্কড, এরকমভাবে কিন্তু লিখছেন। তো এখানে পুনশ্চ কিন্তু কোনো ব্যক্তি নয়, পুনশ্চ মানেটা হচ্ছে পুনরায় জিজ্ঞাসা করিলেন, মানে আবার জিজ্ঞাসা করিলেন। ঠিক আছে, তাহলে পুনরায় জিজ্ঞাসা করিলেন মানে করেছিলেন। যেহেতু এখানে সাবজেক্ট নেই, তাহলে কিন্তু আপনাকে সাবজেক্ট সি হিসেবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা আপনি প্যাসিভে যদি করতে চান তাহলে কিন্তু না আনলেও হবে সাবজেক্টটাকে। তারপরে দেখুন সে যেন হলো, এই যে এই বিষয়টাকে কিন্তু অনেকে লিখতে পারছেন। এই যে সে যেন হলো মানে কি যাই হোক, এই ব্যাপারটা হাউ এভার কথাটাকে কিন্তু বলছে। ঠিক আছে, তারপরে দেখুন কিন্তু ধরো পটল তাকে তো আমি মানুষ করেছি। দেখুন এটাকে কিভাবে করছি আমরা, এটাকে এইভাবে করলাম। দেখুন সি আস্কড এগেন। ঠিক আছে, সি আস্কড এগেন আমি একদম অ্যাক্টিভে করলাম পাস্ট ইনডিফিনিট। সি আস্কড এগেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আবার, মানে পুনশ্চ বা পুনরায় জিজ্ঞাসা করেছিলেন। সে যেন হলো, এই যে বিষয়টা আমি কিভাবে লিখলাম, হাউ এভার মানে যাই হোক না কেন, সে যাই হোক না কেন, সে যেন হলো মানে সে যাই হোক না কেন, মানে হাউ এভার যাই হোক না কেন। কিন্তু ধরো পটল, তাহলে এই যে কিন্তু ধরো পটল মানে কি, ইফ উই টেক দি কেস অফ পটল, মানে কি আমরা যদি পটলের কথা চিন্তা করি বা পটলের কথা ভাবি। ঠিক আছে, তাহলে কি তাকে তো আমিই মানুষ করেছি, তাহলে তাকে তো আমিই মানুষ করেছি ব্যাপারটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। ঠিক আছে, সেই হিসেবে লিখছি। দেখুন আই হ্যাভ ব্রট হিম আপ। ঠিক আছে, এই যে অনেকে কি করছে, আই হ্যাভ ব্রট আপ হিম এইভাবে লিখছে। তো এইভাবে না লিখে আপনি এইভাবে লিখুন, আই হ্যাভ ব্রট হিম আপ। ঠিক আছে, আপটাকে হিমের পরে লিখুন, তাহলে কিন্তু বেটার হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিভাবে করলাম এই বিষয়টাকে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখব। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে হাকিমকে যদি বলা যায় যে আমাকে ছাড়া থাকতে পারে না, চাই কি ভেবে ভেবে তার শক্ত, এই যে অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলছে কিভাবে লিখবে। এখানে মানেটা এমন বলতে চেয়েছে, দেখুন এই যে বলছে চাই কি ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, এর মানেটা বোঝাতে চাইছে যে আমার কথা ভেবে ভেবে তার কিন্তু কঠিন অসুখ হতে পারে, এই বিষয়টা কিন্তু বোঝাতে চাইছে। ঠিক আছে, তারপর দেখুন তাহলে কি হাকিম রায় দিবেন না, সে তার জ্যাঠাইমার কাছেই থাকুক। দেখুন কিভাবে লিখছে এটাকে, এটাকে এইভাবে লিখলাম। দেখুন কিভাবে করা হচ্ছে এখানে, এখানে এইভাবে করা হচ্ছে। দেখুন কি বলছে, হাকিমকে যদি বলা যায়, তার মানে কি, ইফ ম্যাজিস্ট্রেট ইজ ইনফর্মড, মানে ম্যাজিস্ট্রেটকে বা হাকিমকে যদি অবগত করা হয়। ঠিক আছে, বলা হয় বলতে তাকে জানানো হয়, অনেকে টোল্ড হিসেবে লিখছে, এইভাবে না লিখে বা সেড হিসেবে লিখছে। এটা না লিখে যদি আপনি ইনফর্মড লেখেন তাহলে কিন্তু বেটার হয়, মানে তাকে যদি জানানো হয়। ঠিক আছে, তাকে কোনো কিছু সম্পর্কে জানানো হচ্ছে, তাই ইনফর্ম কথাটাকে আমি ইউজ করলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইফ ম্যাজিস্ট্রেট ইজ ইনফর্মড, যদি ম্যাজিস্ট্রেটকে বা হাকিমকে ইনফর্ম করা হয় যে কি হি ক্যান নট স্টে উইথাউট মি, যে সে আমাকে ছাড়া থাকতে পারে না। এই যে ব্যাপারটা ক্লিয়ার হলো, এই পর্যন্ত থাকতে পারে না। তারপর দেখুন এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে কীভাবে লিখলাম। দেখুন এখানে বলা হচ্ছে মে বি ইভেন্ট টেকেন ডেঞ্জারাসলি ইল বাই ব্রুডিং ওভার দি ম্যাটার, মানে কি ভেবে ভেবে তার কঠিন অসুখ হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে, এই যে তারপরে যে ব্যাপারটা বললো, এই যে তাহলে কি হাকিম রায় দিবেন না, তার মানে কি এখানে কিন্তু ইন্টারোগেটিভ একটা ব্যাপারটা চলে আসছে। তাহলে আমি সেইভাবেই করলাম। দেখুন এখানে কিভাবে করা হচ্ছে, এখানে এইভাবে করলাম। দেখুন কি বলছে, উইল হি নট অ্যালাউ, তার মানে কি ফিউচার ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, নেগেটিভ আছে এর মধ্যে। উইল হি নট অ্যালাউ, সে কি অ্যালাউ করবে না বা অনুমতি দেবে না কি,
টু স্টে হিম তাকে থাকতে উইথ হিজ আন্ট অনলি, মানে তার আন্টের সাথেই থাকতে। এই যে বলছে না যে জ্যাঠাইমার কাছেই, মানে জ্যাঠাইমার কাছেই থাকুক, আর কারো কাছে থাকবে না, তাহলে শুধুমাত্র আন্টের কাছেই থাকবে, সেই হিসেবেই লিখলাম। তাহলে কি উইল ই নট অ্যালাউ, মানে সে কি অনুমতি দিবেন না টু স্টে হিম তাকে থাকার জন্য উইথ ইজ আন্ট অনলি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করলাম, তারপরে ইন্টারোগেটিভ একটা সাইন দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে। তাহলে এই যে বিষয়টা, এই যে চাই কি ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, এর মানেটা কি বোঝাচ্ছে? এর মানেটা বোঝাতে চাইছে যে আমার কথা ভেবে ভেবে তার কিন্তু কঠিন অসুখ হয়ে যেতে পারে, সেটাকে কিন্তু এইভাবে লেখা হলো মেবি ইভেন টেকেন, মানে তার ধরতে পারে ডেঞ্জারাসলি ইল, মেবি ইভেন টেকেন ডেঞ্জারাসলি ইল বাই ব্রোডিং ওভার দি ম্যাটার, মানে কি এই বিষয়টা ভাবতে ভাবতে তার কিন্তু কঠিন অসুখ ধরে যেতে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখব, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে বেশ, বেশ মানে এখানে ওয়েল লিখতে পারেন আপনি, অমনি তোমার নাক ডাকছে, তাহলে স্নোরিং লিখতে পারেন যে অমনি সে নাক ডাকছিল, তাহলে তুমি অমনি তিনি নাক ডাকছিলেন। তার মানে দেখুন কিভাবে লিখছে এটাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। ওয়েল ইউ আর স্নোরিং অলরেডি, মানে অমনি যে ব্যাপারটা তাই কিন্তু অলরেডি লিখলাম। ঠিক আছে, ইউ আর স্নোরিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম সহজ ব্যাপার। আচ্ছা, আমরা পরের সেন্টেন্সটা দেখব, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে আমার কথা বুঝি শোনোনি, তাহলে আমার কথা বুঝি শোনোনি এই বিষয়টা কি আসছে এখানে, ইন্টারোগেটিভ ব্যাপারটা চলে আসছে, এবং প্রেজেন্ট পারফেক্টে কিন্তু আপনাকে লিখতে হবে, যেন জাস্ট ফিনিশ ব্যাপারটা মনে হচ্ছে, তাই সেই হিসেবে লিখবো। দেখুন কি হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কি হ্যাভ ইউ নট হিয়ার্ড অফ মি, তাহলে হ্যাভ ইউ নট হিয়ার্ড অফ মি তার মানে কিন্তু তুমি কি আমার কথা শোনোনি, এই যে তুমি ব্যাপারটা কিন্তু সাবজেক্ট হিসেবে আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে মানে কি হ্যাভ ইউ নট হিয়ার্ড অফ মি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, ইন্টারোগেটিভ করছি সেই কারণে কিন্তু হাফটাকে আগে দিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী লিখেছি, এবং অক্সিলারি ভার্ব হ্যাভটাকে কিন্তু আমরা আগে দিয়েছি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে বলিয়া সিদ্ধেশ্বরী স্বামীর পায়ের উপর সজোরে নাড়া দিলেন, তাহলে এই যে বলিয়া ব্যাপারটা বলছে, তাহলে আপনি এখানে আপনাকে পার্টিসিপেল করে লিখতে হবে, সেই হিসেবে আমরা করছি। দেখুন কিভাবে করলাম এটাকে। আর বাকিটা যে বলছে স্বামীর পায়ের উপর সজোরে নাড়া দিলেন, তাহলে কিন্তু নাড়া দিয়েছিলেন পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, এবং আগে যেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট বা এই প্রেজেন্টে লিখেছিলাম সেগুলো কিন্তু ডিরেক্ট স্পিচে ছিল, সেই জন্য কিন্তু আমরা ওইভাবেই করেছিলাম। তারপর দেখুন এটা কি বলছে, বলিয়া মানে কি সেইং দিস, মানে বলে, এটা বলে সিদ্ধেশ্বরী স্বামীর পায়ের উপর সজোরে নাড়া দিলেন, তাহলে কে নাড়া দিয়েছিলেন? সিদ্ধেশ্বরী, তাহলে সাবজেক্ট হিসেবে আমি সিদ্ধেশ্বরী লিখলাম। তারপরে পাস্ট ইনডিফিনাইট অনুযায়ী ভার্বের সেকেন্ড ফর্ম সুখ, কি নাড়িয়েছিল? হার হাজব্যান্ডস লেগ, মানে কি সিদ্ধেশ্বরী সুখ আর হাজব্যান্ড লেগ, মানে এই বলে সিদ্ধেশ্বরী তার স্বামীর পায়ে নাড়া দিয়েছিলেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, আমরা তাহলে পরের সেন্টেন্সটা দেখবো, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে গিরিশ জাগিয়া উঠিয়া বলিলেন নিশ্চয়ই না, এটাকে আপনি দুভাবে করতে পারেন, কম্পাউন্ডে করতে পারেন বা পার্টিসিপেলেও কিন্তু সিম্পল সেন্টেন্সে করতে পারেন। দেখুন কিভাবে করছে এটাকে, এখানে এইভাবে করলাম। দেখুন গিরিশ ও কাপ পাস্ট ইনডিফিনাইট, গিরিশ ও কাপ, গিরিশ জেগে উঠেছিলেন অ্যান্ড সেড এবং বলেছিলেন কি নিশ্চয়ই না, তার মানে কি সার্টেনলি নট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। বা আপনি যদি মনে করতেন, তাহলে এখানে আমি কম্পাউন্ডে করলাম, আপনি যদি মনে করতেন যা সিম্পল সেন্টেন্সে করবেন, তাহলে পার্টিসিপল হিসেবে ইউজ করতে হবে আপনাকে কি ওয়েকিং আপ গিরিশ শেড এরকম করতে পারেন, বা আফটার ওয়েকিং আপ গিরিশ শেডও করতে পারেন। ঠিক আছে, তখন কিন্তু এইভাবেই করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে, কি বোঝাতে চাইছি এখানে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন, তাহলে সিদ্ধেশ্বরী রাগ করেছিলেন এবং বলেছিলেন, এইভাবে কম্পাউন্ডেও করা যায়, এবং যদি আপনি পার্টিসিপেল করছেন তাহলে কিন্তু এইভাবে করতে হচ্ছে, সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন। ঠিক আছে, দেখুন কিভাবে এটাকে করা হচ্ছে, এটাকে এইভাবে করলাম। দেখুন সিদ্ধেশ্বরী বিকেম অ্যাংরি, মানে সিদ্ধেশ্বরী অ্যাংরি হয়েছিলেন, রেগে গিয়েছিলেন, অ্যান্ড সেড এবং বলেছিলেন হোয়াই নট, কেন না। ঠিক আছে, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সাইনটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আর যদি আপনি মনে করতেন যে আমি সিম্পল সেন্টেন্সে করবো পার্টিসিপেল করে, তাহলে কিন্তু আপনাকে এই পার্টিসিপেল করতে হচ্ছে কি বিকামিং অ্যাংরি বা বিইং অ্যাংরি আপনি লিখতে পারেন। তো বিইং অ্যাংরি সিদ্ধেশ্বরী সেড, মানে সিদ্ধেশ্বরী রেগে গিয়ে বলেছিলেন কি, সেটাকে আপনাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে। আচ্ছা, আমরা পরের সেন্টেন্সটা দেখো, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে মা বলেই ছেলেকে মেরে ফেলবে, মহারানীর এমন কিছু হুকুম নেই। তো এই বিষয়টা কিন্তু অনেকে ঠিকঠাক করতে পারলো না, বুকের হিন্সটা হয়তো আপনারা ফলো করেননি, সেজন্য হয়তো পারেননি। দেখুন কিভাবে করেছি আমরা এটাকে, এখানে এইভাবে করলাম। দেখুন কি সিম্পলি বিকজ অফ, মানে সিম্পলি বিকজ সি ইজ দি মাদার অনলি অন দি স্ট্রেংথ অফ আ মাদারহুড, মানে কি সিম্পলি বিকজ সি ইজ দি মাদার, মানে শুধুমাত্র এটাই কারণ যে সে তার মা, অ্যান্ড অনলি অন দি স্ট্রেংথ অফ আ মাদারহুড, সে তার মাদারহুডের যে মাদারহুড যেটা, এই মাদারহুডের শক্তিতেই সি কান্ট কিল, মানে সে হত্যা করতে পারে না দি বয়, মানে বালককে। ঠিক আছে, তারপরে এই যে বলছি কি এমন কিছু হুকুম, মানে মহারানীর এমন কিছু হুকুম নেই, সেটাকে এইভাবে লেখা হলো দেয়ার ইজ
নো কমান্ড অফ মহারানী। তাহলে কি এই যে দেয়ার ব্যাপারটা কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে কিন্তু ইউজ করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি মা বলেই ছেলেকে মেরে ফেলবে, মা বলেই যে ছেলেকে মেরে ফেলবে এই বিষয়টা কিন্তু আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, বইয়ের যে হিন্টসটা ছিল সেই বইয়ের হিন্টসটাকে ফলো করলাম, ফলো করে কিন্তু এইভাবে করলাম। তাহলে কি মা বলেই, তাহলে দেখুন সিম্পলি বিকজ সি ইজ দি মাদার অনলি অন দি স্ট্রেংথ অফ আ মাদারহুড। তারপরে কি শি কান্ট কিল দি বয়, দেয়ার ইজ নো কমান্ড অফ মহারানী। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা এইভাবে করলাম। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, এখানে পরের লাইনে বলা হচ্ছে দেখুন, কাল যদি মেজ ঠাকুরপোকে দিয়ে উকিলের চিঠি দিই কি হয় তাহলে? দেখুন এটাকে কিভাবে করছি, এখানে এইভাবে করলাম দেখুন, ইফ ইফ আ প্লিডার্স, এই পিটা স্মল হবে, ইফ আ প্লিডার্স নোটিস ইজ সেন্ট, মানে কি যদি একটা মানে উকিলের নোটিশ পাঠানো যায়, টুমরো আগামীকাল, উইথ দি হেল্প অফ সেকেন্ড ব্রাদার ইন ল, এই ব্রাদার ইন ল মানে কিন্তু ঠাকুরপোর কথা বলা হচ্ছে। তাহলে কি উইথ দি হেল্প অফ সেকেন্ড সেকেন্ড মানে কি এই মেজো যে ঠাকুরপো তাকেই বলা হচ্ছে। তার মানে কি ইফ আ প্লিডার্স নোটিস মানে কি যদি একটা প্লিডারের নোটিস মানে একটা উকিলের চিঠি ইজ সেন্ড পাঠানো যায় টুমরো আগামীকাল, উইথ দি হেল্প অফ সেকেন্ড ব্রাদার ইন ল মানে কি মেজো ঠাকুরপোকে দিয়ে, তারপরে কি দিয়ে বলছে আহ, কি হয় তাহলে, তার মানে কি হোয়াট উইল বি দি রেজাল্ট, মানে তাহলে এর ফল কি হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল তাহলে আমরা এখানে এই ট্রান্সলেশন প্যাসেজটা এইভাবে করলাম। আচ্ছা, তাহলে এর পরবর্তী যে আমাদের টাস্কটা ছিল, একটা প্রেসি ছিল, দেখুন সেই প্রেসিটাকে ভালো করে দেখে নিন। আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে এর মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি এর মানেটা কি বলেছে বুঝিয়ে দেওয়ার। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল উই স্পেন্ট আ কোয়ার্টার অফ আওয়ার লাইফস অ্যান্ড দেয়ার উই ফার্স্ট লার্ন দি লেসন অফ সেলফ কন্ট্রোল, ট্রুথফুলনেস, কাইন্ডনেস, ডিউটি অ্যান্ড অল দি আদার কোয়ালিটিস দ্যাট মেক আ গুড ম্যান অর ওম্যান। মানে একটা মেক আ গুড ম্যান বা একটা গুড ওম্যান হতে গেলে লাইফে যে সমস্ত লেসেন্সগুলো দরকার হয় সেগুলোই কি বলেছে, যে সেলফ কন্ট্রোল, ট্রুথফুলনেস, কাইন্ডনেস, ডিউটি, এইসবগুলো কিন্তু আমরা শিখি আমাদের জীবনের 1/4 সময়, প্রথম জীবনে মানে জীবনের প্রথমে যে 1/4 টাইম, যে সময়টা কিনা আমরা স্কুল বা বাড়িতে কিন্তু শিখে থাকি এই বিষয়গুলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে কি বলছে দেখুন, তাহলে কিন্তু আপনি যখন লিখবেন তখন কিন্তু এইসব বিষয়গুলো যে উদাহরণগুলো দিয়েছে, এই যে ট্রুথফুলনেস, কাইন্ডনেস, ডিউটি, এগুলো কিন্তু লিখতেই পারবেন, আপনি জাস্ট লেসন হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, যে লেসন, জীবনের যে লেসন, সেটাকে কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, ওয়েন নেপোলিয়ন বোনাপার্ট হ্যাড লেফট হিজ স্কুল ডেজ লং বিহাইন্ড হিম অ্যান্ড হ্যাড বিকাম দি ফার্স্ট কনসাল অফ ফ্রান্স, মানে নেপোলিয়ন স্কুল ছাড়ার পর বহুদিন পর যখন তিনি ফ্রান্সের কনসাল মানে রাজদূত হয়ে উঠেছিলেন, সেই সময় কি বলছে, হি ওয়ান ডে ভিজিটেড হিজ ওল্ড স্কুল, সেটা পুরাতন যে স্কুল সেটাকে ভিজিট করে, অ্যান্ড সেড টু দি বয়েস, এবং সেখানকার বালকদেরকে বলে কি, বয়েস রিমেম্বার দ্যাট এভরি আওয়ার ওয়েস্টেড অ্যাট স্কুল মিনস আ চান্স অফ মিসফরচুন ইন আফটার লাইফ, মানে কি যে আওয়ারগুলো, যে সময়গুলো ওয়েস্ট হচ্ছে স্কুলে, তার মানে কিন্তু ভবিষ্যৎ মানে মিসফরচুন, মানে ভবিষ্যতের যে চলার পথ সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে বা মিসফরচুন হয়ে উঠবে। ঠিক আছে, ফরচুনটা কিন্তু মিসফরচুন হয়ে উঠবে। ঠিক আছে, এই বিষয়টাই বলতে চাচ্ছি। তাহলে আপনি কিন্তু এই উদাহরণটাও দিতে পারবেন না এর মধ্যে। তারপরে দেখুন কি বলছে, হোয়াট হি মেইন্ট, মানে সে যেটা মানে করেছিল বা সে যেটা বোঝাতে চেয়েছিল, ওয়াজ দ্যাট, সেটা হলো কি, যে সেটা হলো যে দেয়ার আর সার্টেন অপরচুনিটিস ফর বিল্ডিং অফ ক্যারেক্টার, মানে দেয়ার আর সার্টেন অপরচুনিটিস, এরকম সুযোগ আছে কিসে, বিল্ডিং অফ ক্যারেক্টার বিল্ড করার, only come to us, মানে which only come to us in the first 14 or 15 years of our lives, যেই সুযোগটা কিন্তু আছে শুধুমাত্র আমাদের 14 কিংবা 15 বছর বয়সেই, and never afterwards, এবং তারপরে কিন্তু আর আসে না। তাহলে আপনি যখন এটাকে ভালো করে পড়ার চেষ্টা করছেন, তো পড়ে যখন মানে বোঝার চেষ্টা, অনেকে এইভাবে লিখছে দেখলাম যে এইসব উদাহরণগুলো দিয়েছে, তো সেইভাবে কিন্তু লিখলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, ব্যাপারটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছি। এটাকে আপনি যদি বারংবার পড়ছেন যখন, তখন কিন্তু বুঝতে পারছেন যে এখানে বলতে চাইছি যে ভবিষ্যতের যে বীজ সেটা কিন্তু কৈশোরে বা একদম আর্লি এজেই কিন্তু রোপণ করা হয়। ঠিক আছে? এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? এবং যদি আমি এটাকে সংক্ষেপে বলতে চাই, তাহলে কি বলতে হবে, যে আর্লি এজ যেটা মানুষের জীবনের যে আর্লি এজ, সেটাই কিন্তু ভবিষ্যতে মানে মানুষের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারসে কিন্তু ডেভেলপ করার একটা সময়, এবং এই সময়ে কিন্তু কোনো একজন মানে কোনো মানুষ সে কিন্তু পারে কি পারে, তার নিজেকে এনরিচ করতে, বিভিন্ন রকম জীবনের যে লেসেন্সগুলো আছে সেই লেসেনগুলোকে এনরিচ করতে পারে সে তার পারিপার্শ্বিক বিভিন্ন রকম সারাউন্ডিংস থেকে। ঠিক আছে, আমি স্কুল বা এই যে অ্যাট হোম বা স্কুল, এই বিষয়টা কিন্তু না উল্লেখ করলামই না। ঠিক আছে, এই সারাউন্ডিংস ব্যাপারটা দিয়ে কিন্তু বললাম।
ঠিক আছে? তারপরে কি বলতে হবে যে কিন্তু যদি এই সময়টাকে তার যদি অপব্যবহার করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়। তাহলে এই বিষয়টাই এখানে বলতে চাইছে। তাহলে আমরা সেইভাবেই করছি দেখুন কিভাবে এখানে ফার্স্ট একটা টাইটেল দিলাম দেখুন। টাইটেলটা দিলাম কি "দ্য সিড অফ দ্য ফিউচার ইজ সোন" মানে কি ভবিষ্যতের বীজ বোনা হয় ইন দি বপন করা হয় ইন দি আর্লি পার্ট অফ লাইফ মানে জীবনের ১ম অংশে। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে কিভাবে লিখছি দেখুন এটাকে। এটাকে এইভাবে লিখলাম দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে আ "The early age of life is the time of developing one's characters" মানে কোনো একজনের ক্যারেক্টার্স বা কোনো মানুষের ক্যারেক্টার্সকে ডেভেলপ করার কিন্তু এই আর্লি এজটাই জীবনের আর্লি এজটাই হচ্ছে তার উপযুক্ত সময়। ঠিক আছে? ইন দিস টাইম এই সময়ে one can get a chance to enrich oneself মানে তার নিজেকে এনরিচ করতে পারে by learning the lessons of life মানে কি জীবনের যে লেসনগুলো সেগুলোকে শিখে তাই নিজেকে এনরিচ করতে পারে। কোথা থেকে শিখে? ফ্রম দি সারাউন্ডিংস মানে সারাউন্ডিংস থেকে। ঠিক আছে? তাহলে এই যে স্কুল ব্যাপারটাকে কিন্তু বা হোম ব্যাপারটা কিন্তু লিখলাম না এবং লেসন ব্যাপারটাকে কিভাবে লিখলাম? ওই যে এই যে বলা হচ্ছে কি সেলফ কন্ট্রোল, ট্রুথফুলনেস, কাইন্ডনেস, ডিউটি এগুলো কিন্তু লেসন হিসেবে লিখলাম কি লেসন অফ লাইফ হিসেবে লিখলাম। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে কি বলছে দেখুন, বাট ইফ দিস টাইম ইজ মিসইউজড কিন্তু এই টাইমটাকে যদি মিসইউজ করা হয় ওয়ান হ্যাজ টু সাফার আ লট দেয়ার আফটার তারপর থেকে তাকে কিন্তু খুব ভোগান্তি ভুগতে হবে। মানে খুব ভুগতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? তাহলে কিভাবে করতে হবে? অনেকে করেছেন অন্যরকমভাবে। তো দেখলাম যে অনেকগুলো উদাহরণ টেনে নিয়ে এসে করেছেন। তো এইভাবে না করাটাই বেস্ট। এইভাবে আমি যেভাবে করার চেষ্টা করলাম সেইভাবে করলেই কিন্তু ভালো হয়, বেটার হয়। তো আপনারা ফার্স্ট আবার যখন করবেন এই প্রেসিংগুলো সেগুলোকে ভালো করে পড়বেন, বারংবার পড়বেন, পড়ে মানে বোঝার চেষ্টা করবেন। তারপরে নিজের ভাষায় একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে একদম সংক্ষেপের মধ্যে বিষয়টাকে নিজের ভাষায় লিখবেন। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা এখানে কিন্তু এই যে প্রেসিটা সেই প্রেসিটা কমপ্লিট করলাম। তারপরে আমাদের যে পরবর্তী টাস্ক ছিল একটা দেখুন কি ছিল? আমাদের পরবর্তী টাস্ক ছিল কি এই COVID-19 এর জন্য গভর্নমেন্ট হসপিটাল যে ডিসমাল কন্ডিশন সেই তার উপরে একটা রিপোর্ট। সেটাকে আমরা কিভাবে লিখছি দেখুন। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কিভাবে দিলাম দেখুন ডিসমাল কন্ডিশন অফ গভর্নমেন্ট হসপিটাল ডিউ টু COVID-19 ঠিক আছে? তারপরে রিপোর্টের যে ফর্মালিটি সেগুলো আমরা মেনটেন করলাম। তারপরে দেখুন ফার্স্ট যে প্যারাগ্রাফটা আমরা এখানে এই স্লাইডে দেখছি দেখুন। তারপরে সেকেন্ড স্লাইডে আমরা দেখব তারপরেরটা, তারপরের স্লাইডে আমরা থার্ড নম্বর প্যারাগ্রাফটা দেখব। ঠিক আছে? দেখুন কিভাবে করছি এখানে। ফার্স্ট লাইন দেখুন, "ইন দিস 21st century সায়েন্স হ্যাজ রিমুভড অল দি সুপারস্টিশনস ফ্রম দি মাইন্ড অফ এভরিওয়ান" মানে এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞান কি করেছে? সুপারস্টিশনসগুলোকে কিন্তু মানুষের মন থেকে হটিয়ে ফেলেছে। এভরিওয়ান ওয়ারশিপস দি ডক্টর অ্যাজ গড অ্যান্ড দ্য হসপিটাল অ্যাজ টেম্পল। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর কি বলছে? মানে পুজো করছে ডক্টরকে গড হিসেবে এবং হসপিটালকে টেম্পল হিসেবে। বাট দি রাপিড ইনক্রিজিং অফ COVID-19 মেক্স দি কন্ডিশন অফ এভরি হসপিটাল মিজারেবল। কিন্তু কি করলো? মানে এই মিজারেবল কন্ডিশন করে তুললো হসপিটালকে কি ইনক্রিজিং কিসের র্যাপিড ইনক্রিজিং COVID-19 এর র্যাপিড যে ইনক্রিজিং সেটা কিন্তু মিজারেবল করে তুললো। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে এইভাবে কিন্তু ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটা এইভাবে লিখলাম, এইভাবে লেখার চেষ্টা করলাম। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা পরবর্তী স্লাইডটা দেখব। দেখুন পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে? দেখুন এখানে কি বলছে? ফার্স্ট লাইন দেখুন এখানে বলা হচ্ছে ইন্ডিয়া র‍্যাঙ্কস দি লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড অন সেভারাল হেলথ ইন্ডিকেটরস মানে বিভিন্ন যে হেলথ ইন্ডিকেটরসগুলো আছে সেখানে কিন্তু ইন্ডিয়া লোয়েস্ট র‍্যাঙ্ক করছে পৃথিবীর মধ্যে। অ্যান্ড আ লার্জ পার্ট অফ দি কান্ট্রিজ পপুলেশন হ্যাজ লিটল অর নো অ্যাক্সেস মানে হয়তো অল্প অ্যাক্সেস করার ক্ষমতা আছে বা একেবারে অ্যাক্সেস করার ক্ষমতাই নেই কিসের? টু গুড কোয়ালিটি অফ হেলথ কেয়ার মানে টু গুড কোয়ালিটি হেলথ কেয়ার মানে কি গুড কোয়ালিটি হেলথ কেয়ার তাদেরকে অ্যাক্সেস করা হয়তো অল্প ক্ষমতা আছে বা ক্ষমতা নেই বললেই চলে। ঠিক আছে? এটা কে বলছে? এটা বলছে কি অ্যাকর্ডিং টু আ রিপোর্ট রিলিজড রিসেন্টলি মানে কি একটা রিপোর্ট রিসেন্টলি রিলিজড হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু রিপোর্টটা লিখতে হচ্ছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে? দি রিপোর্ট সেড দ্যাট মানে এই রিপোর্টটা আরও কি বলছে যে বা দি রিপোর্ট অলসো সেড দ্যাট এভাবেও লিখতে পারেন দি পাবলিক হেলথ সিস্টেম ইজ ইন জিওপার্ডি ডিউ টু COVID-19 মানে খুবই মিজারেবল কন্ডিশনের মধ্যে আছে জিওপার্ডি মানে খুব দুর্দশাগ্রস্ত অবস্থা কন্ডিশনের মধ্যে আছে এই বিষয়টাই বলছে। তারপরে কি বলছে? দেয়ার ইজ নো প্রপার ইনফ্রাস্ট্রাকচার অফ অ্যাডমিটিং দি কোভিড পেশেন্টস মানে কি কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই কোভিড পেশেন্টদের অ্যাডমিট করার জন্য হসপিটালে। তারপরে কি বলছে দেখুন, বিসাইডস পাশাপাশি দেয়ার আর অলসো সাচ অ্যালিগেশনস দ্যাট মানে এরকম অভিযোগ উঠেছে যে আ স্মল নাম্বার অফ বেডস ইন গভর্নমেন্ট হসপিটালস আর বিং গ্রাম্বেলড অন মানে গভর্নমেন্ট হসপিটালে যে সমস্ত অল্প সংখ্যক বেড আছে সেগুলো নিয়েও কিন্তু তোলাবাজি বা সেগুলো নিয়েও কিন্তু মানে বাজি লাগানো হচ্ছে। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে কি বলছে দেখুন, ইভেন ইট ইজ রিপোর্টেড দ্যাট এমনকি এটাও রিপোর্টেড হয়েছে যে মেনি ডক্টরস আর রিফিউজিং টু জয়েন টু দেয়ার ডিউটিস ফর দি ফিয়ার অফ কন্ট্রাকশন অফ COVID-19 মানে COVID-19 আক্রান্ত হওয়ার ভয়ে তারা অনেক ডাক্তাররা কিন্তু তাদের যে দায়িত্ব বা কর্তব্য থেকে কিন্তু
পিছিয়ে পড়ছে বা রিফিউজ করছে সে তাদের কর্তব্যে বা দায়িত্বে কাজে যোগ দেওয়াতে। ঠিক আছে? বোঝা গেল? তারপরে কি বলছে দেখুন, অ্যাজ আ রেজাল্ট এর ফলে পেশেন্টস সাফারিং ফ্রম কোভিড-19 মানে যে সমস্ত পেশেন্টরা কোভিড-19 এ সাফারিং করছে অ্যাজ ওয়েল অ্যাজ আদার ডিজিজেস এবং কোভিড-19 এ সাফারিং করার পাশাপাশি যারা কিন্তু আরো অন্য রোগে সাফারিং করছে, মানে শুধু যে কোভিড-19 এ সাফারিং করছে এরকম পেশেন্ট নয়, যারা কিনা অন্য রোগেও সাফারিং করছে সেই সমস্ত পেশেন্টেও কি বলছে, আর সাফারিং আ লট মানে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ভুগছে। ঠিক আছে? এর ফলে প্রচন্ড পরিমাণে ভুগতেই হচ্ছে সবাইকে। তারপরে দেখুন কি বলছে, ফিউ ডেজ এগো ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট মানে কিছুদিন আগে এটা রিপোর্টেড হয়েছিল কি, আ পেশেন্ট হ্যাড টু ফাইট টুথ অ্যান্ড নেল। এই যে টুথ অ্যান্ড নেল ব্যাপারটা আছে, এইটা কি বলতে চাইছে? এই টুথ অ্যান্ড নেল মানেটা বলতে চাইছে যে যে প্রচণ্ড তার যত রিসোর্সেস আছে সমস্ত কিছু ব্যবহার করার পরেও যখন সে কোনো উপায় বা কুলকিনারা না খুঁজে পায় সেটাকে কিন্তু বলা হয় টুথ অ্যান্ড নেল, এটা একটা ফ্রেজ। ঠিক আছে? তার মানে কি, ফিউ ডেজ এগো ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট আ পেশেন্ট হ্যাড টু ফাইট টুথ অ্যান্ড নেল মানে কি তাকে প্রচণ্ড পরিমাণ সংগ্রাম করতে হয়েছিল ফর দি ট্রিটমেন্ট অফ ক্যান্সার মানে ক্যান্সারের জন্য অ্যান্ড কোভিড-19 এবং কোভিড-19 এর জন্য। কেন? অ্যাজ মোস্ট হসপিটালস মানে কি অনেক হসপিটালই ডিনাইড অস্বীকার করে টু টেক অ্যাডমিশন, তার কি করতে, অ্যাডমিশন নিতে বা ভর্তি নিতে। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিন্তু আমরা এইভাবেই সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটা লিখলাম। তারপরে পরবর্তী স্লাইডে থার্ড প্যারাগ্রাফটা দেখব কিভাবে। দেখুন এখানে বলা হচ্ছে ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন মানে কি, এখানে কিন্তু থার্ড প্যারাগ্রাফে আমরা একদম যে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটাই লিখব। ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন দি গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস so that the doctors can join to their duties regularly and the miseries of all the patients are removed and the hospitals return to its previous state soon. ব্যাপারটা বোঝা গেল তাহলে কি বলছে এখানে? আচ্ছা, তাহলে এইভাবেই আমরা লিখলাম এই রিপোর্টটাকে। তাহলে আপনারা চেষ্টা করবেন এরকম লেখার বা এর থেকেও ভালো যদি লিখতে চান তো এটা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এইভাবেই লিখলাম। আরও অনেক কিছু লেখার ছিল। কিন্তু যেহেতু একটা ওয়ার্ড লিমিটস আছে সেই কারণে আমরা এরকম সংক্ষেপের মধ্যে মেন বিষয়গুলোকে নিয়ে লিখলাম। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? তাহলে আমরা পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা দেখব। দেখুন সেটা কি ছিল দেখুন একটু। এখানে ছিল কি, এখানে ছিল একটা প্রেসি ছিল। সেই প্রেসিটা দেখুন, আপনারা ফার্স্ট ভিডিওটাকে পজ করে ভালো করে এটাকে পড়ার চেষ্টা করুন, মানে বোঝার চেষ্টা করুন। তারপরে কিন্তু আমরা এটার মানে বোঝানোর চেষ্টা করছি। দেখুন কি বলছে এটাকে। এখানে বলা হচ্ছে ইট ইজ সেড দ্যাট ওয়ান্স মানে এরকম একটা মানে এরকম একটা কথা আছে যে বা এরকম প্রচলিত ছিল যে ওয়ান্স হোয়াইল হান্টিং মানে শিকার করার সময় ওয়ান অফ দি অ্যারোস অফ দি কিং মানে কিংয়ের একটা অ্যারো তীর অ্যাক্সিডেন্টালি উন্ডেড আ ইয়াং ম্যান মানে কি হয়, কিংয়ের একটা তীর একটা কিন্তু অ্যাক্সিডেন্টালি মানে একটা ইয়াং ম্যানকে কিন্তু উন্ড করে। ঠিক আছে? তারপরে কি বলছে, দি এজড মাদার অফ দিস ম্যান তার মানে কি তার যে বৃদ্ধা মা সে কি, দ্য এজড মাদার অফ দিস ম্যান সিউড দি কিং বিফোর দি কাজী মানে কাজীর কাছে গিয়ে রাজার বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানায়। ঠিক আছে? দি কাজী ওয়াজ আ ভেরি আপরাইট মানে আপরাইট ম্যান ছিলেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন অ্যান্ড নেভার স্ট্যাঙ্ক ফ্রম ডিউটি কিন্তু সে তার দায়িত্ব খুব ভালো করে পালন করতো, সেটাই কিন্তু বলছে। তারপরে কি বলছে, হি পাসড আ সেন্টেন্স আপন দি কিং অ্যান্ড অর্ডার্ড হিম টু পে ফুল কম্পেনসেশন টু দি ওল্ড ওম্যান মানে তিনি বিচার করলেন এবং বিচার করার পর কি বললেন যে রাজাকে নির্দেশ দিলেন তার যে বৃদ্ধা সেই বৃদ্ধার সমস্ত ক্ষতিগুলোকে পূরণ করার জন্য। ঠিক আছে? তারপর দেখুন কি বলছে, দি কিং ওয়াজ প্লিজড মানে কিং এতে খুব খুশি হলো অ্যান্ড অ্যাট ওয়ান্স এবং সঙ্গে সঙ্গেই পেড দি ফাইন ইম্পোস্ট মানে কি যতটা ক্ষতি হয়েছিল ততটা ক্ষতির সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ইম্পোস্ট মানে মিটিয়ে দিলেন মানে ফাইন ইম্পোস্ট। ঠিক আছে? সমস্ত কিছু ক্ষতি কিন্তু তিনি চুকিয়ে দিলেন। ঠিক আছে? তারপরে দেখুন কি বলছে, ওয়েন লিভিং দি কোর্ট মানে যখন তিনি কোর্টকে লিভ করছিলেন সেই সময় হি ড্রিউ হিজ সোর্ড সে তার সোর্ডটাকে তুললো, তরবারি তুললো অ্যান্ড সে টু দি জাজ এবং জাজকে বলল, ইফ টুডে যদি আজকে ইউ হ্যাড ফেলড টু পানিশ মি আপনি যদি আমাকে পানিশ করতে ফেল হতেন অ্যাজ আই অ্যাম দি কিং আমি যেহেতু রাজা সেই জন্য যদি আপনি আমাকে পানিশ করতে পানিশমেন্ট দিতে যদি ফেল করতেন আই উড হ্যাভ বিহেডেড ইউ মানে আমি আপনার শিরচ্ছেদ করতাম উইথ দিস সোর্ড অফ মাইন আমার এই তরবারি দিয়ে। ঠিক আছে? এগুলো কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন না কিছুই। ঠিক আছে? এগুলো কিন্তু ডিরেক্ট স্পিচে আছে, এগুলো বোঝাচ্ছে। দেখুন তারপর কি বলছে, দি কাজী শোয়িং আ কেন মানে কাজী তার একটা কেন দেখিয়ে বা বেদ দেখিয়ে রিটোর্ট সে কিন্তু চতুরভাবে উত্তর দিল কি, ইফ ইউ হ্যাড ডিসওবেড মি টুডে যদি আপনি আমাকে আমার কথা আজকে যদি আপনি আমার অস্বীকার করতেন ডিসওবে করতেন আই উড হ্যাভ ফ্লগড ইউ উইথ দিস কেন আমি আপনাকে এই কেন দিয়ে মানে এই বেদ দিয়ে আপনাকে কিন্তু প্রচুর আঘাত করতাম। ঠিক আছে? আই অ্যাম গ্ল্যাড দ্যাট আমি মুগ্ধ যে উই বোথ হ্যাভ কাম থ্রু দিস ট্রায়াল অফ গড মানে আমি মুগ্ধ কি জন্য যে গডের যে বিচার সেই বিচারের মধ্য দিয়ে আমরা দুজনেই উঠে এসেছি। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে?
কি বলতে চাইছে? তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন বিষয়টাকে তাহলে কি বুঝছেন এখানে? এখানে বলতে চাইছে কি? এখানে বলতে চাইছে যে কি যে বিচার ব্যবস্থা যেটা, সেই বিচার ব্যবস্থায় কিন্তু কোনো রকম বায়াস বা পার্সিয়ালিটি করা কিন্তু উচিত নয়। ঠিক আছে? সেটাই বলতে চাইছে। আচ্ছা, তারপরে যদি আপনি সংক্ষেপে এখানে যদি বলতে চান, কি বলছে দেখুন, এখানে বলছে কি যে একদিন কি হয়েছিল একটা গ্র্যানি মাদার বা একটা ওল্ড মাদার সে কিন্তু কমপ্লেইন করেছিল একটা কাজীর কাছে, কার বিরুদ্ধে? একটা কিং এর বিরুদ্ধে যে কিনা তাকে কি করেছিল? উন্ড করেছিল তার ছেলেকে। ঠিক আছে? এবং সেই কাজীর নির্দেশ অনুযায়ী কি করা হয়েছিল? কাজীর নির্দেশ অনুযায়ী সেই রাজা সেই মায়ের, সেই বৃদ্ধা মায়ের যে লসগুলো হয়েছিল সেগুলোকে সব পূরণ করে দেয় এবং এইভাবেই কিন্তু তারা উভয়ে নিজেদেরকে প্রমাণ করে যে কি আইনের চোখে কিন্তু সবাই সমান। সে রাজা হোক বা যেই হোক সবাই কিন্তু সমান। সবাইকে সমান, সমান শাস্তি পাওয়া উচিত। ঠিক আছে? এইভাবেই তারা আরো কি প্রেজেন্ট করলো? এইভাবে তারা আরো প্রেজেন্ট করলো যে এই যে গডের যে ট্রায়াল সেই গডের ট্রায়ালের মধ্যেও কিন্তু মানে পার্সিয়ালিটি নেই। সেটাকে কিন্তু তারা তাদের ট্রায়ালের মধ্যে দিয়ে দেখালো। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা লিখব। দেখুন ফার্স্ট আমরা কিভাবে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করছি। টাইটেলটা কিভাবে দিলাম দেখুন এখানে বলা হচ্ছে কি দেয়ার শুড নট বি এনি বায়াস ইন দি ট্রায়াল বা বায়াস মিনস কি ওই পার্সিয়ালিটির কথাই বলা হচ্ছে। ঠিক আছে? তার মানে কি দেয়ার শুড নট বি এনি বায়াস ইন দি ট্রায়াল মানে ট্রায়ালে কিন্তু কোনো পার্সিয়ালিটি থাকা উচিত নয়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটাকে লিখছি দেখুন, এটাকে এইভাবে লেখার চেষ্টা করলাম। দেখুন কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে "One day a granny mother complained to a impartial কাজী against the king to injure his son" মানে কি? একদিন কি হয়েছিল? একটা গ্রানি মাদার তার ছেলেকে আহত করার জন্য একটা রাজার বিরুদ্ধে কিন্তু একজন যে impartial কাজী তার কাছে কিন্তু গিয়ে অভিযোগ জানিয়েছিল। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে কি বলছে দেখুন? তারপরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু কাজীস ডিরেকশন মানে কাজীর ডিরেকশন অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী দি কিং ফুলফিলড অল দি লসেস অফ দি মাদার তার মানে কি করলো কিং কি করেছিল ফুলফিল করেছিল সেই মাদারের যে লস হয়েছিল সেই লসটাকে কিন্তু ফুলফিল করেছিল ঠিক আছে তারপরে কি বলছে বোথ অফ দেম প্রুভড দ্যাট মানে তাদের উভয়ে প্রমাণ করলো যে এভরিওয়ান ওয়াজ ইকুয়াল বিফোর ল অ্যান্ড মানে কি বিফোর ল মানে কি আইনের চোখে আইনের সামনে ঠিক আছে এই বিষয়টাই বলছে যে কি সবাই তারা দুজনেই কিন্তু প্রমাণ করলো যে আইনের চোখে কিন্তু সবাই সমান বা আইনের সামনে কিন্তু সবাই সমান ঠিক আছে অ্যান্ড বোথ অফ দেম প্রেজেন্টেড এবং তাদের দুজনেই কিন্তু প্রেজেন্ট করেছিল কি প্রেজেন্ট করেছিল দি ট্রায়াল অফ গডের বিচার থ্রু ইম্পার্শিয়ালিটি মানে ইম্পার্শিয়ালিটির মধ্য দিয়ে তারা কিন্তু এই বিচারটা কিন্তু গডের বিচারের মতো করে তারা কিন্তু প্রেজেন্ট করেছিল তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে আমরা লিখছি তাহলে সেই একই কথা বারবার বলতে হচ্ছে আপনি বারংবার ভালো করে পড়বেন যতবার না বুঝতে পারছেন ততবার ভালো করে পড়বেন পড়ার পর আপনি কিন্তু একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরেই কিন্তু আপনি নিজে কি বুঝলেন সেই বোঝা অনুযায়ী সমস্ত উদাহরণ বাদ দিয়ে এবং চেষ্টা করবেন যে ভিতর থেকে কোনো প্যাসেজের ভিতর থেকে কোনো ওয়ার্ডস না নিয়ে নিজের মতো করে গুছিয়ে সংক্ষেপে লেখার ঠিক আছে এইভাবেই করতে হচ্ছে প্রেসি এটা কিন্তু একটা যথেষ্ট একটা ধৈর্যের ব্যাপার আপনারা চেষ্টা করতে থাকুন অবশ্যই ঠিকঠাক মতো হয়ে আসবে ঠিক আছে তাহলে আপনারা যদি মনে করেন যে আমাদের চ্যানেল থেকে আপনারা প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন তাতে করে যাতে আরও নতুন ক্যান্ডিডেট তারা যদি আমাদের সঙ্গে যুক্ত হয় তাহলে কিনা আমরা আরও এত এফোর্টস যে নতুন করে আরও ভিডিও বানানোর উদ্যম পেয়ে থাকবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ